সিএফডি সলভার, তাই না? এই জিনিসটা দেখেছিলাম। এখানে তাহলে আমরা একটু তোমাদের হ্যাঁ অনেকেই জয়েন করছে। এটা আমরা একটু এট এ গ্লান্স একটু দেখি তাহলে। বেসিক স্টেপস ইন থ্রি মেজর স্টেজেস, বেসিক স্টেপস ইন থ্রি basic steps in three major stages of a CFD. Uh, what are the three major stages? Pre-processing, processing, and post-processing. আর বেসিক স্টেপস কি কি আমরা দেখলাম যে দেয়ার আর 7 স্টেপস, হ্যাঁ 7 স্টেপস। 7 স্টেপস আমরা if we uh, get it okay তাহলে 7 স্টেপস হলো: স্টেপ 1 ক্রিয়েটিং জিওমেট্রি, স্টেপ 2 গ্রিড or mesh generation, step 3 governing equations setup, step 4 discretization, step 5 apply boundary conditions and assemble the discretized equation, step 6 solution, solution, making solution, and then finally step 7 হলো post processing, that is interpretation and visualization, um, visualization visualization and interpretation of the obtained result. এর মধ্যে একটা স্টেপ মানে যেটা আমরা আলাদাভাবে স্টেপ হিসেবে বলতেছি না, বাট which is very important, that is validation. Validation, what is validation? Validation, what is validation? আচ্ছা পরে বলতেছি what is validation, আমরা জানি, তারপর আবার বলবো পরে বলবো। These are the 7 basic steps of a CFD method. আমরা এই 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 প্রবলেমটা দেখছিলাম যে একটা ফিন বা রড, ফিন বা রড, এটা সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল, এটার এক পাশে একটা টেম্পারেচার দেওয়া আছে, মানে ধরো একটা রিঅ্যাক্টর ওয়াল, আর এক পাশে হলো গিয়ে ফ্লুইড, যেটা হলো তোমার কোল্ড ওয়াটার হতে পারে, কোল্ড এয়ার হতে পারে। তাহলে এই রিঅ্যাক্টর ওয়ালের টেম্পারেচার হলো 300, আর এই কোল্ড ওয়ালের টেম্পারেচার হলো গিয়ে তোমার 50। তাহলে আমাদের প্রবলেমটা ছিল হলো গিয়ে যে এই রডের along the length the temperatures at different points, মানে different points, কারণ হলো কি আমরা কন্টিনিউয়াস যে কোনো পয়েন্টে করতে পারবো না, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল সলিউশন। হ্যাঁ, কন্টিনিউয়াস যে কোনো পয়েন্টে করতে গেলে দ্যাট উই নিড অ্যানালিটিক্যাল সলিউশন। আর নিউমেরিক্যাল সলিউশন or CFD does not solve for continuous domain। হ্যাঁ, কন্টিনিউয়াস ডোমেইনের জন্য CFD সলভ করে না। CFD solves for discrete points. CFD solves for these discrete points, that is finite number of points. আমরা আরেকটু ভেরি কুইকলি আমরা একটু গো থ্রু করি। তাহলে ক্রিয়েটিং জিওমেট্রি মিনস হলো গিয়ে ক্রিয়েটিং দ্য computational domain. Creating geometry means creating the computational domain. What is computational domain? Computational domain is the area to be computed, হ্যাঁ, এরিয়া টু বি কম্পিউটেড। আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি, ধরো একটা এক্সপেরিমেন্টাল কোন একটা এক্সপেরিমেন্টাল সেটআপ, তাহলে ওই সেটআপটার কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া ধরে আমরা করি। আমরা কিন্তু পুরো মানে ল্যাবরেটরি ধরে ওটার বিভিন্ন ক্যালকুলেশন করি না। সেটআপটার একটা নির্দিষ্ট আঙ্গিকে, একটা সার্টেন লেন্থে, সার্টেন উইথে, সার্টেন হাইটে আমরা কিন্তু ওই এক্সপেরিমেন্টটা করি। মানে ধরো এটা একটা সেটআপ বক্স, ভিতরে এটা আছে মানে তোমার কি বলে এক্সপেরিমেন্টাল
সেটআপটা আছে। তাহলে আমরা কিন্তু এই এক্সপেরিমেন্টাল সেটআপটা ধরেই এই এক্সপেরিমেন্টটা করি। হ্যাঁ, মানে পুরো ল্যাব ধরে বা পুরো ইউনিভার্সিটি ধরে বা পুরো বিল্ডিং ধরে কিন্তু এক্সপেরিমেন্টটা করি না। তাহলে এটা হলো কি আমাদের কম্পিটিশনাল ডোমেইনও, দ্যাট ইজ আমরা যে কম্পিটিশনটা করব সেটা কতটুকু এরিয়া নিয়ে করব, কতটুকু এরিয়া নিয়ে বা কতটুকু স্পেস নিয়ে করব, দ্যাট ইজ আওয়ার কম্পিটিশনাল ডোমেইন। তাহলে ফর দিস পার্টিকুলার কেস আমাদের আসলে কম্পিটিশনাল ডোমেইন হলো শুধু এই ফিল্ডটাই। হ্যাঁ, এই ফিল্ডটাই যেখানে আমরা এই এই পয়েন্টগুলোতে করবো। তাহলে দিস ইজ আওয়ার কম্পিটিশনাল ডোমেইন, ক্রিয়েশন অফ দ্য মেইন অবজেক্ট অ্যান্ড ইটস সারাউন্ডিংস, মানে ইটস রেলেভেন্ট, রেলেভেন্ট সারাউন্ডিংস, রেলেভেন্ট সারাউন্ডিংস। আচ্ছা, তারপর হলো গ্রিড জেনারেশন, হলো ডিটারমিনেশন অফ দি নোডস, ডিটারমিনেশন অফ দি নোডস সলিউশনটা চাই সেই পয়েন্টগুলো সিলেক্ট করা, দ্যাট ইজ গ্রিড জেনারেশন। সেই পয়েন্টগুলো সিলেক্ট করা হলো গ্রিড জেনারেশন। তাহলে আমরা এই প্রবলেমের জন্য আমরা 1 2 3 4 এই দুটো প্রবলেম, মানে এই চারটা নোড সিলেক্ট করেছি। দিস ইজ গ্রিড জেনারেশন। চারটা নোড সিলেক্ট করেছি মানে কি, আমরা এই যে গিভেন জিওমেট্রি, যেটা এই গিভেন জিওমেট্রিতেই আমরা চারটা নোটকে এভাবে ডিজিগনেট করতেছি যে প্রথম নোটটা হলো গিয়ে আমাদের এই লেফট সাইড থেকে 1 ইউনিট ডিস্টেন্সে, 1 ইউনিট ডিস্টেন্সে। সেকেন্ডটা হলো গিয়ে একেবারে একই লাইনে অ্যালং দ্য সেম লাইন, অ্যানাদার 1 ইউনিট ডিস্টেন্সে। থার্ড পয়েন্ট হলো গিয়ে অ্যানাদার 1 ইউনিট ডিস্টেন্সে। ফোর্থ পয়েন্টটা অ্যানাদার 1 ইউনিট ডিস্টেন্সে। মানে দ্যাট ইজ আমরা গ্রিড জেনারেশন, যেটা গ্রিড জেনারেশনটা হলো গিয়ে অ্যাকচুয়ালি মেইনলি হলো তোমার নোডগুলো সিলেক্ট করা এবং নোডগুলার জিওমেট্রিক রিলেশনশিপ এস্টাবলিশ করা। যে আমরা যে নোডগুলো প্রথম হলো কি গ্রিড জেনারেশন, প্রথম কথা হলো কি যে নোড জেনারেশনে আমরা এই নোড মানে কোথায় কোথায় সলিউশনটা করব, সলিউশনটা চাই সেই পয়েন্টগুলো বের করব। দোজ আর কল্ড নোডস, সেলস, এলিমেন্টস, হ্যাঁ, গ্রিডস। তাহলে প্রথম কথা হলো কি আমরা কোথায় কোথায় সলিউশনটা চাই সেই পয়েন্টগুলো বের করা, নাম্বার 1। নাম্বার 2 হলো কি এই যে পয়েন্টগুলো আমরা সিলেক্ট করলাম, হাউ these points are related to each other, হ্যাঁ, how these points are related to each other geometrically, হ্যাঁ, জিওমেট্রিক্যালি এই জিনিসটা এখানে এই গ্রিড জেনারেশন এখানে এস্টাবলিশড হয়। যদি এটা ইমপ্লাইড, এই কেসে ইমপ্লাইড যে আমরা আসলে 1 ডাইমেনশনাল গ্রিড বের করতেছি এক্স ডিরেকশনে 1 ইউনিট ডিস্টেন্সে, 1 1 1 1, হ্যাঁ, 1 ইউনিট ডিস্টেন্সে আমরা এই পয়েন্টগুলো বের করতেছি। তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স হলো 1 ইউনিট অ্যালং দ্য সেম ডিরেকশন। এটা হলো গিয়ে তোমার জিওমেট্রিক রিলেশন এস্টাবলিশ করা, জিওমেট্রিক রিলেশন এস্টাবলিশ করা। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 1 ইউনিট ডিস্টেন্সে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 1 ইউনিট ডিস্টেন্সে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 1 ইউনিট ডিস্টেন্সে, এরকম জিওমেট্রিক রিলেশনটা এস্টাবলিশ করা। ওকে, জি, দ্যাট ইজ দিস ইজ গ্রিড জেনারেশন। ওকে, গভর্নিং ইকুয়েশন সেটআপ। গভর্নিং ইকুয়েশন সেটআপ বললাম যে আমরা উই স্টার্ট ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশনস, then we try to simplify this equation as much as possible, হ্যাঁ, আমরা যত সিম্পলিফাই করতে পারি ততটাই করব। দ্যাট ইজ দ্য আর্ট অফ সিএফডি। একজন এডুকেটেড সিএফডি ইউজারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে এটাকে সিম্পলিফাই করতে পারি উইথ সাম অ্যাসাম্পশনস, উইথ সাম ভ্যালিড অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাসাম্পশনস। প্লাস এখানে যে কাজটা করতে হয়, প্লাস in many situations additional equations are required, such as এই যে তোমার compressible flow যদি হয় তাহলে আমাদের additional equations are required. So এই যে এই equationsটা, plus in all real flow situations we need turbulence modeling ইকুয়েশন, ঠিক আছে। ইন অল রিয়েল ফ্লো সিচুয়েশনস, আমরা তো আসলে রিয়েল ফ্লোই করতে চাইবো, হ্যাঁ, সিমুলেট করতে চাইবো, ক্যালকুলেট করতে চাইবো। সো অল ইন অল রিয়েল ফ্লো সিচুয়েশনস
আমাদের কিন্তু এই টার্বুলেন্স মডেলিং ইকুয়েশন, মানে দিস আর সাম এক্সট্রা ইকুয়েশনস, এটা আমরা আলাদাভাবে শিখবো না, বাট এই ইকুয়েশন গুলো লাগবে রিয়েল ফ্লো সিচুয়েশনে। কেন লাগবে আমরা এটা, মানে দিস ইজ টু আর্লি টু কমেন্ট অন দিস, যে কেন লাগবে আমরা, মানে ইকুয়েশন কেন লাগবে আমরা এটা মানে যখন মানে জাস্ট টাইমে দেখবো আর কি। হ্যাঁ, ফর দ্য টাইম বিং আমাদের এখানে এইটাই মনে রাখতে হবে যে উই নিড টু সিম্পলিফাই দি ফান্ডামেন্টাল ইকুয়েশনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, প্লাস উই নিড টু প্রোভাইড এডিশনাল ইকুয়েশনস those are that are necessary for particular problem. নেসেসিটির মধ্যে বললাম যে এই ইকুয়েশন অফ স্টেট, যেটা ইকুয়েশন অফ স্টেট, হ্যাঁ এটা তো লাগবে, প্লাস আমরা যেহেতু রিয়েল ফ্লো সিচুয়েশনে সিমুলেট করব, সো উই নিড টার্বুলেন্স মডেলিং। হ্যাঁ, টার্বুলেন্স মডেলিং মানে টার্বুলেন্স ইকুয়েশনস, মডেলিং ইকুয়েশনস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য এসেন্স অফ দি গভর্নিং ইকুয়েশন সেটআপ। নাম্বার 4, আচ্ছা, গভর্নিং ইকুয়েশন যেটা আমরা পাবো সেটা সেটা হতে পারে, এখানে যেমন আমাদের ইকুয়েশন ছিল কটা, যে 1 2 3 4 5, হ্যাঁ 5টা ইকুয়েশন, 5টা ইকুয়েশন, এটা একটা 6টা টার্বুলেন্সের ইকুয়েশন, এরকমই 5টা 7টা 6টা 7টা থাকে, হ্যাঁ ধরো 6টা, তাহলে 12টা ইকুয়েশন। টার্বুলেন্স ইকুয়েশন অনেক, হ্যাঁ 5টা 6টা 7টা অনেকগুলো ইকুয়েশন থাকে, তবে আমাদের আমরা আসলে ওগুলো অত ডিটেইলে দেখবো না। তাহলে ওই ইকুয়েশন গুলো তোমার দেখা যাবে যে এই যে তোমার এই গভর্নিং ইকুয়েশন সেটআপে একটা পার্টিকুলার, আমাদের একটা পার্টিকুলার প্রবলেমের জন্য নাম্বার অফ ইকুয়েশন হবে হলো গিয়ে, ফর এক্সাম্পল ধরো নাম্বার অফ ইকুয়েশন হলো 6টা, 6টা, তাহলে আমরা এই 6টা ইকুয়েশন এখানে পেলাম আর কি, যে গভর্নিং ইকুয়েশন সেটআপে 6টা ইকুয়েশন, 6 ইকুয়েশন, হ্যাঁ 6 ইকুয়েশন, বাট these are all actually PDEs. Partial differential equation. Discretization হলো কি আমাদের ওই discretization is the process of converting the continuous PDEs into their discrete algebraic form of equations. এই ফর্মে নিলে কম্পিউটার ক্যান সলভ। হ্যাঁ, তাহলে এই যে প্রসেস অফ কনভার্টিং দ্য কন্টিনিউয়াস পিডিইস, এই যে স্টেপ 3 এর যে ইকুয়েশন গুলো, এই স্টেপ 3 এর ইকুয়েশন গুলোকে অ্যালজেব্রাইক ইকুয়েশনে কনভার্সনের যে প্রসেসটা, দ্যাট প্রসেস ইজ কল্ড ডিসক্রিটাইজেশন। হ্যাঁ, ডিসক্রিটাইজেশন। আমরা গতদিন জেনেছি যে দেয়ার আর সেভারাল মেথডস অফ ডিসক্রিটাইজেশন, ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট ভলিউম মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড, হ্যাঁ বাউন্ডারি এলিমেন্ট মেথড। এর মধ্যে তোমার the easiest and the oldest method is the FDM, আর the most widely used method is the FVM for CFD, but in other cases FEM is also popular. এটা আমরা আসলে হাতে কলমে করব হলো FDM, আর সফটওয়্যারে করব হলো FVM, আর একটু ইন্ট্রোডাক্টরি লেভেলে দেখব হলো FEM, আর বাকি দুটো আমরা দেখব। So these are the different methods of discretization মানে ডিসক্রিটাইজেশন মানে হলো কি যে আমরা যে আগের স্টেপে যে গভর্নিং ইকুয়েশন গুলো পাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, যে কটা ইকুয়েশনই পাই, সেই কন্টিনিউয়াস ইকুয়েশন গুলোকে অ্যালজেব্রাইক ইকুয়েশনে কনভার্ট করার প্রসেসটা হলো ডিসক্রিটাইজেশন। এই ডিসক্রিটাইজেশনে আমরা কতগুলো ইকুয়েশন পাবো? এই টোটাল নাম্বার অফ ইকুয়েশন আমরা পাবো হলো গিয়ে, অ্যাকচুয়ালি এই ডিসক্রিটাইজেশন ইকুয়েশন গুলো আমাদের লিখতে হবে ফর ফর ইচ অ্যান্ড এভরি গ্রিড। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি গ্রিড, এই মানে আননোন গ্রিড, এই যে 1 2 3 4 প্রত্যেকটা গ্রিডের জন্য ইকুয়েশন গুলো লিখতে হবে। তাহলে আমার যদি নাম্বার অফ ইকুয়েশন হয় 6টা আর গ্রিড হয় 4টা, তাহলে আমার টোটাল ইকুয়েশন হবে, নাম্বার অফ গ্রিড পয়েন্টস হলো 4টা, আর টোটাল নাম্বার অফ ইকুয়েশন যদি হয় 6টা, তাহলে আমার টোটাল নাম্বার অফ ইকুয়েশন হবে 4 into 6, দ্যাট ইজ 24 ইকুয়েশন। হ্যাঁ, 24 ইকুয়েশন।
এরকম বাড়তে থাকবে, হ্যাঁ বাড়তে থাকবে। বাট ফর আওয়ার কেস আমরা যেহেতু আমাদের যেহেতু না গভর্নিং ইকুয়েশন হলো একটা, আর টোটাল নাম্বার অফ গ্রিডস হলো 4টা, সো উই উইল গেট 4 ইকুয়েশনস, টোটাল নাম্বার অফ ইকুয়েশনস, হ্যাঁ 4 টোটাল নাম্বার অফ ইকুয়েশনস। আমি কিন্তু একটু ফাস্ট যাচ্ছি যেহেতু এই জিনিসটা আমি গতদিন কভার করেছি, হ্যাঁ তোমরা জানো। আমি জাস্ট রিপিট করতেছি, মানে রিপিটেশন ইজ গুড ফর ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য আমি আবার রিপিট করতেছি। বাট যেহেতু এটা পুরোনো জিনিস, সো আই এম গোয়িং ফাস্টার। আচ্ছা তাহলে এই যে ডিসক্রিটাইজেশন মেথডটা, এফডিএম, এফভিএম, এফইএম এন্ড আদার, হ্যাঁ তো আমরা যদি we'll see into certain detail FVM later on. We'll see in a very smaller detail that is FEM, but আমরা এগুলো পরে দেখব। ফর দ্য টাইম বিং আমরা শুধু দেখতেছি হলো গিয়ে যে এফডিএম ইউজ করে কিভাবে, এফডিএম ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করে কিভাবে এই ডিসক্রিটাইজেশন গুলো করা যায়। আচ্ছা তাহলে ডিসক্রিটাইজেশন করার জন্য আমাদের যেটা জানতে হবে যে সাধারণত এতে তোমার একটা গভর্নিং ইকুয়েশনে যে যে জিনিসগুলো থাকে, বা তোমাদের খুব সম্ভবত আমি প্রথম দিকের ক্লাসে বলেছি যে অ্যাকচুয়ালি মডেল ইকুয়েশন, মানে গভর্নিং ইকুয়েশন বা মডেলিং ইকুয়েশন। মডেলিং ইকুয়েশনস আর মোস্টলি partial differential equations, হ্যাঁ partial differential equations, modeling equations are mostly partial differential equations। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা যে কয়টা ইকুয়েশনই থাক, those are actually PDEs। এবং the highest order of PDEs is the second order, হ্যাঁ সেকেন্ড অর্ডার। গভর্নিং ইকুয়েশনে তোমার হাইয়েস্ট অর্ডার যেটা থাকবে সেটা হলো গিয়ে সেকেন্ড অর্ডার। তাহলে আহ, একটা ইকুয়েশন যে জিনিসগুলো থাকতে পারে সেটা হলো গিয়ে, একটা ইকুয়েশন যে জিনিসগুলো থাকতে পারে সেটা হলো গিয়ে আননোন ইটস, আচ্ছা আননোনকে আমরা বলতেছি ফাই, আননোন প্যারামিটারটা হলো ফাই। ঠিক আছে, ধরো এই যে এরকম ইকুয়েশন, নট দিস ফাই, নট দিস ফাই, ডোন্ট বি কনফিউজড, হ্যাঁ এই ফাইটা কিন্তু হলো ক্যাপিটাল ফাই, এটা হলো গিয়ে সোর্স টার্ম, হ্যাঁ এটা আমরা মানে এই ফাইটা না, আমি বারবার যে ফাইটা বলবো সেই ফাইলটা হলো গিয়ে এনি আননোন প্যারামিটার। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সিএফডি তে, ফর any unknown parameter, মানে that is phi equals to হলো গিয়ে unknown pressure, হ্যাঁ unknown velocity, হ্যাঁ unknown temperature and so on। তাহলে এই এই তোমার সিএফডি তে ফাই বলতে বোঝা হলো কি এই প্যারামিটার গুলো, হ্যাঁ এটা এটা কিভাবে চলে আসলো এই যে ক্যাপিটাল ফাইটা, এটা পরে মানে এটার সাথে এই জিনিসটা কনফিউজ করো না, মানে এটাকে তো আর বলবো না আমি, হ্যাঁ এই যে এই ফাইটা আমি আর বলবো না। যখনই ফাই বলবো that means যে unknown parameter, pressure, velocity components, temperature মানে unknown parameters। so the equation যেটা থাকবে, ইকুয়েশন যেটা থাকবে সেটা হলো গিয়ে যে তোমার থাকতে পারে যেহেতু হাইয়েস্ট অর্ডার, ইয়ে তোমার তোমার হাইয়েস্ট অর্ডার হলো গিয়ে সেকেন্ড অর্ডার। সো ইকুয়েশনে এরকম একটা কিছু থাকতে পারে, হ্যাঁ যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ফাই, ফাই মানে হলো গিয়ে পি ইউ ভি ডাব্লিউ, তাহলে এটা থাকতে পারে সেকেন্ড অর্ডার অফ এক্স। এটা ফার্স্ট অর্ডার থাকতে পারে, তাই না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে। তারপরে একটা টাইম ডেরিভেটিভ থাকতে পারে, সেকেন্ড অর্ডারের টাইম ডেরিভেটিভ থাকতে পারে। দিস ইজ সেম, এই যে এক্স এর যেটা, এটা সেম ফর এক্স ওয়াই জেড, তাই না, স্পেশাল ডেরিভেটিভ এক্স ওয়াই জেড এগুলা। আর থাকতে পারে কি দা ফাই ইটসেলফ, হ্যাঁ ইকুয়েশনে ফাই ইটসেলফ থাকতে পারে। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য পসিবল কেসেস যে একটা পিজিএ তে কি কি থাকতে পারে, একটা পিজিএ তে কি কি থাকতে পারে। তাহলে দ্য ফাই ইটসেলফ, ফার্স্ট অর্ডার অফ ফাই, সেকেন্ড অর্ডার অফ ফাই, এই কয়টা জিনিস, তাই না। তাহলে এফডিএম বলতেছে যে আমরা এটাকে রিপ্লেস করব হলো গিয়ে ফাইটা হয়ে যাবে ফাই আই এট এনি নোডাল পয়েন্ট, আর এই যে গ্রেডিয়েন্ট যেটা, এই গ্রেডিয়েন্টটা দিস উইল বি রিপ্লেসড বাই দ্য ভ্যালু অফ দি অ্যাডজাসেন্ট নোন নোডস, হ্যাঁ
এরকম। এটা একইভাবে ফাই এন প্লাস ওয়ান, আমরা টাইমেরটাকে উপরে লিখি, হ্যাঁ, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তোমার টোয়াইস এন, মানে টাইম আর কি, হ্যাঁ, ডেল্টা টি টাইম। এরকম এই জিনিসটা মানে এটা তোমরা খুব সম্ভবত নিউমেরিক্যালে পড়ছো, হ্যাঁ পড়ছো, দ্যাট ইজ এই যে তোমার phi will be replaced by phi I, and the derivative at phi, derivative of phi at x will be replaced by this, and similarly the second order will be replaced by this. এটা যদি y হয় তাহলে এখানে y হবে, এটা যদি z হয় তাহলে এখানে z হবে, তাই না? এই জিনিসগুলোতে আমরা ইকুয়েশনটাকে রিপ্লেস করলেই উইল গেট আওয়ার ডিসক্রিটাইজেশন ইকুয়েশনস। তাহলে আমরা এই যে এটাকে যদি রিপ্লেস করি, দিস ইজ দ্য এসেন্স অফ এফডিএম। তাহলে এফডিএম কি বলতেছে? এফডিএম বলতেছে উই রিপ্লেস দি আই প্লাস ওয়ান, দিস ইজ ফাই আই, দিস ইজ ফাই আই মাইনাস ওয়ান, দিস ইজ ফাই অ্যাট আই প্লাস ওয়ান। তাহলে আমরা যে কোনো আননোন নোড অ্যাট আই, আননোন নোড ফাই আই, এই ফাই আই এর ভ্যালুটাকে আমরা এক্সপ্রেস করতে চাই তার নেইবারিং নোডস, হ্যাঁ, নেইবারিং নোডস, এটা একটা টার্ম, নেইবারিং নোডস। তাহলে যে কোনো আননোন নোড phi I is expressed in terms of all its neighboring nodes, তার বামে তার ডানে, যদি ওয়ান ডাইমেনশনাল হয়, টু ডাইমেনশনাল হলে বামে ডানে উপরে নিচে, হ্যাঁ টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল হলে বামে ডানে উপরে নিচে সামনে সামনে পেছনে, হ্যাঁ, তাহলে সিক্স নেইবারিং নোডস। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই নেইবারিং নোডস এর ভ্যালুগুলো আমরা জানি বা জানবো সামহাও, ঠিক আছে? নেইবারিং নোডস গুলোর ভ্যালু আমরা জানি বা আমরা সামহাও জানবো। সো উই এক্সপ্রেস দি আননোন ভ্যালু ইন টার্মস অফ দ্য ভ্যালু অফ দিস নেইবারিং নোডস। এভাবে আমরা ইকুয়েশন গুলো সেট আপ করবো প্রত্যেকটা নোডের জন্য। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এটাকে টি টি এটাকে এক্সপ্রেস করলাম যেহেতু সেকেন্ড অর্ডার স্পেশাল ডেরিভেটিভ, এই ইকুয়েশন, এটা যেহেতু শুধু টি টি আই, আর বাকিগুলো সব কনস্ট্যান্ট। সো আমরা ইকুয়েশনটা করলাম, ভ্যালু গুলো বের করলে এই জিনিসটা, এটা তোমরা একটু করে দেখবা যে এরকম হয়, হ্যাঁ, ফর এনি নোড আই, ফর ফর এনি নোড আই, ফর এনি নোড আই, দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে আমাদের নোট ছিল চারটা, তাহলে প্রথম নোটের জন্য ইকুয়েশন এটা, সেকেন্ড নোটে, আচ্ছা এখানে কিন্তু একটা করে ইকুয়েশন, এই জন্য একটা করে আসছে। আমাদের যদি গভর্নিং ইকুয়েশন থাকতো তিনটা, তাহলে প্রতিটা নোটের জন্য তিনটা করে ইকুয়েশন হবে। আমাদের গভর্নিং ইকুয়েশন যদি হয় পাঁচটা, তাহলে প্রতিটা নোটের জন্য পাঁচটা করে ইকুয়েশন হবে, হ্যাঁ। তাহলে ফর নোট টু একটা ইকুয়েশন, নোট থ্রি, নোট ফোর। So in this way we finish the discretization process. এবার অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন, হ্যাঁ অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনটা কি? এই যে আমরা নেইবারিং, তুমি একটু যদি খেয়াল করো, এই যে নেইবারিং নোডের রেসপেক্টে যে আমরা এক্সপ্রেস করলাম আই, আই মাইনাস ওয়ান, আই প্লাস ওয়ান, হ্যাঁ, এবং বলতেছি যে আমরা বলতেছি যে এই নেইবারিং নোডের আমরা ভ্যালুগুলো ভ্যালুগুলো জানি বা সামহাও জানবো, হ্যাঁ সামহাও জানবো, জেনে আমরা এটা বের করব। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে এই রডটা, হ্যাঁ ধরো এই যে ওয়ান টু থ্রি ফোর, তাহলে ওয়ান টু থ্রি ফোর, রডটা রডটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ রডটা যদি খেয়াল করি, তাহলে রডের আমরা এই ওয়ান কে এক্সপ্রেস করতেছি এই জিরো আর টু দিয়ে, টু কে এক্সপ্রেস করতেছি ওয়ান আর থ্রি দিয়ে, থ্রি কে এক্সপ্রেস করতেছি টু আর ফোর দিয়ে, ফোর কে এক্সপ্রেস করতেছি থ্রি আর ধরো এটা ফাইভ, ফাইভ দিয়ে, হ্যাঁ ফাইভ দিয়ে। তাহলে এইভাবে এক্সপ্রেস করতেছি। সো আমরা ওয়ানটা বের করতে গেলে আমরা ধরে নিচ্ছি যে জিরো আর ওয়ান, টু এর ভ্যালুটা আমরা জানি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই টু এর ভ্যালুটা জানি না, জিরো আপাতত ধরে নিচ্ছি, জিরো এর ভ্যালুটাও জানি না। থ্রি কে বের করতেছি টু আর ফোর দিয়ে, আমরা টু এর ভ্যালু জানি না, ফোর এর ভ্যালু জানি না, তাহলে আমরা কিভাবে থ্রি এর ভ্যালু বের করবো? ঠিক আছে, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। আবার ফোর এর ভ্যালুটা থ্রি অ্যান্ড ফাইভ, আর থ্রিও জানি না ফাইভও জানি না, তাহলে আমরা কিভাবে বের করবো থ্রি ফোর? ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বের করতে পারবো না। দ্যাটস ওয়াই দ্য কম্পিটিশন স্টার্টস
from some known value এবং that known value that known value is usually provided at some boundary, হ্যাঁ boundary। তাহলে in this case আমাদের যেটা বলা হচ্ছে যে আমরা এইটার ভ্যালুটা জানি, হ্যাঁ এটার ভ্যালুটা জানি 300, আমরা এটার ভ্যালুটা জানি 50, ঠিক আছে। তাহলে আমরা এটা আমাদের মানে জানতেই হবে বাউন্ডারি ভ্যালুটা, নাহলে আমরা এখানে প্রসিড করতে পারবো না, সলিউশন করতে পারবো না। সো উই নো দ্য ভ্যালু 300, 300টা যদি জানি 300 থেকে আমরা ওই নিউমেরিক্যাল প্রসেস ইউজ করে 1টা জানবো, 2 3 4 মানে অ্যাকচুয়ালি একটা জেনে হবে না, আমরা যে 300 জানি আর 50 জানি, দেন আমরা এই 300 আর 50 থেকে এই দুইটা বাউন্ডারি থেকে এদিকে এসে প্রসিড করে উই ক্যান ডিটারমিন দ্য 1 2 3 এন্ড, ঠিক আছে। তাহলে আমাদের আসলে সাম ভ্যালু উই মাস্ট নো টু ফর ইন অর্ডার টু সলভ ফর দি আননোন ভ্যালুস, ঠিক আছে। এই যে সাম ভ্যালুস উই মাস্ট নোন, দিস ভ্যালুস আর ইউজুয়ালি প্রোভাইডেড অ্যাট দি বাউন্ডারিজ, হ্যাঁ এই জন্য এই ভ্যালুগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু। যেমন ধরো এই যে লেফট বাউন্ডারি, রাইট বাউন্ডারি, তো এই ভ্যালুগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালুস, হ্যাঁ বাউন্ডারি ভ্যালুস। অনেক সময় আমরা যেহেতু এখানে শুধু স্পেস দিয়ে করতেছি, হ্যাঁ তাহলে না এক্স স্পেস দিয়ে, অনেক সময় আমরা যখন টাইম বাউন্ড করব, টাইম বাউন্ড যখন করব তখন টাইম স্টার্টস ফ্রম টাইম ইকুয়ালস টু 0 and then some time equals to t, কোন একটা টাইম, হ্যাঁ কোন একটা টাইম। তাহলে এই টাইমটাকে বলা হয় এই টাইম ইকুয়ালস টু 0 ডেটা, t ইকুয়ালস টু 0, এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। তাহলে আমাদেরও ওই কোনো একটা পার্টিকুলার টাইম টি ইকুয়ালস টু t1, হ্যাঁ কোনো একটা পার্টিকুলার টাইম টি ইকুয়ালস টু t1 এ আমি যদি এই নোডের ভ্যালুগুলো জানতে চাই, হ্যাঁ নোডের ভ্যালুগুলো জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই টি ইকুয়ালস টু 0-তে বা কোনো একটা কন্ডিশনে এই মানে এই নোডের ভ্যালুগুলো জানতে হবে। কোনো একটা কন্ডিশনে আমরা নোডের ভ্যালুগুলো জানলে সেখান থেকে উই ক্যান ডিটারমিন দ্য ভ্যালুজ অ্যাট এ ডিফারেন্ট টাইম টি ইকুয়ালস টু t1, ঠিক আছে। তাহলে এই যে কোনো একটা আগের ভ্যালুতে যে আমাদের ভ্যালু এইটা মানে নোডের ভ্যালুগুলো জানতে হবে, এটাকে বলে ইনিশিয়াল কন্ডিশন, হ্যাঁ ইনিশিয়াল কন্ডিশন। তাহলে টাইমের যে ভ্যালুটা গিভেন ভ্যালু, দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল ভ্যালু মানে ইনিশিয়াল কন্ডিশন। আর কোন একটা স্পেসের বাউন্ডারিতে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। তাহলে অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন অ্যান্ড অ্যাকচুয়ালি ইনিশিয়াল কন্ডিশন, হ্যাঁ অ্যান্ড দেন অ্যাসেম্বলিং দ্য ডিসক্রিটাইজড ইকুয়েশন। তাহলে এই যে বাউন্ডারি কন্ডিশন আমরা বসালে আসলে এই ইকুয়েশনটা পাবো, এই দিস ইজ আওয়ার ডিসক্রিটাইজড ইকুয়েশন। নাও কাম টু দ্য now come to the solution আমরা বললাম যে there are several methods of solving the equations. One of the method is um, there are this method is very popular, TDMA, tri-diagonal matrix algorithm, Gaussian elimination or Gauss-Seidel elimination iteration. হ্যাঁ আমরা তোমাদের জন্য এটাই মানে হাত কলমে করার জন্য এটা একটু মানে সহজ মনে হয় আমার কাছে আর কি, হ্যাঁ Gauss-Seidel ইটারেশন। তো আমরা Gauss-Seidel ইটারেশনে গেলাম। Gauss-Seidel ইটারেশনটা কতদিন বলেছি আবারও বলতেছি, কি জিনিস যে আমাদের প্রত্যেকটা ইকুয়েশন we will use for determining one unknown এবং ওই আননোনটা থাকবে হলো গিয়ে ইকুয়েশনের এক সাইডে আর বাকি পুরো জিনিসটা চলে যাবে অন্য সাইডে, ঠিক আছে। তাহলে আমরা ধরো এখানে ফার্স্ট ইকুয়েশনটা নিচ্ছে হলো গিয়ে এর জন্য t1 এর জন্য, তো t1টা রেখে বাকি সবগুলো আমরা অন্য সাইডে নিয়ে নিলাম নাম্বার 1। এভাবে আমরা প্রত্যেকটা ইকুয়েশন থেকে একটা একটা করে নিয়ে বাকিগুলো রাইট সাইডে নিয়ে নিব। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে যে গস সেটেলে তোমার দেখো প্রত্যেক আমাদের এই যে আননোন যেটা সাবজেক্ট t1 t2 t3 t4 এটা ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট দিস n -1, এই যে n, হ্যাঁ n -1 এটা কি? n হলো গিয়ে নাম্বার অফ ইটারেশন, নাম্বার অফ ইটারেশন। ইটারেশন তোমরা বোধহয় জানো যদি নিউমেরিক্যালের কোর্স করে থাকো, হ্যাঁ নাম্বার অফ ইটারেশন, নাম্বার অফ ইটারেশন। and
n starts from 0, n starts from 0 মানে আমি কোনো ইটারেশন করি নাই, হ্যাঁ ইটারেশন করি নাই, তখন হলো n হলো 0। গস সেটেলের একটা প্রিন্সিপাল হলো গিয়ে যে at n equals to 0 ti 0 equals to 0, that is at 0 iteration আমরা ধরে নিচ্ছি যে t1, হ্যাঁ t2, আচ্ছা বাদ দাও, কমা ইকুয়াল বাদ দাও, হ্যাঁ t4 সব 0। দ্যাট ইজ যখন আমরা ইটারেশন করতেছি না তখন সবগুলোর ভ্যালু 0, মানে দ্যাট ইজ অ্যাট ইনিশিয়াল মানে অ্যাট ইটারেশন 0 উইল অ্যাসিউম অল দি ভ্যারিয়েবলস টু বি 0। ঠিক আছে, তাহলে দুটো গেল, একটা হলো কি আমরা রিঅ্যারেঞ্জ করবো ইকুয়েশন গুলোকে, আরেকটা হলো কি আমরা সবগুলো ভ্যালু ধরে নিব 0। হ্যাঁ সেকেন্ড থার্ড কন্ডিশন হলো গিয়ে, যে আমরা as we proceed from the first unknown to the next unknown and to the next and to the next until the last unknown, এখানে একটা বিষয় আছে যে আমরা যখন প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাব তখন অলরেডি প্রথমটা নোন, হ্যাঁ তাহলে দ্বিতীয়টার ফার্স্ট ইটারেশনেই আমি প্রথম আননোনের ফার্স্ট ইটারেশনটা ইউজ করবো, মানে লেটেস্ট ভ্যালুটা ইউজ করবো। আর যেহেতু সেকেন্ড ভ্যারিয়েবলটা বের করার সময় আমি ফার্স্ট ভ্যারিয়েবলটার লেটেস্ট ভ্যালুটা জানি, কিন্তু বাকিগুলোর লেটেস্ট ভ্যালু জানি না, সো বাকিগুলো আমি পুরনো ভ্যালু ইউজ করব, মানে আগের ইটারেশনের ভ্যালুটা ইউজ করব। এভাবে আমরা যখন লাস্ট ভ্যারিয়েবলে চলে আসব, লাস্ট ভ্যারিয়েবলে কিন্তু আমরা সবগুলোরই লেটেস্ট ভ্যালু জানবো। হ্যালো, Yes, sir. এই ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? জি স্যার। আচ্ছা তুমি কতটুকু শুনছো? লাস্টের 30 সেকেন্ড শুনিনি। লাস্টের 30 সেকেন্ড শুনো নাই? আচ্ছা এই যে গস সেটেল ইটারেশন নিয়ে যে বলতেছিলাম, শুনছো? আচ্ছা স্ক্রিন কি দেখতেছো? না স্যার। আচ্ছা তো তোমার রেকর্ডিং তো ঠিক আছে না তোমার, নাকি আবার অ্যালাউ ঠিক আছে স্যার, ঠিক আছে। রেকর্ডিং ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে লাস্ট ইয়েটা যেটা বলতেছিলাম, এই যে গস সেটেলের এই বিষয়টা, তোমার তিনটা বিষয় বলছি, শুনছো কিনা? প্রথমটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট, বুঝছো? তারপরে হলো ইনিশিয়ালাইজেশন, তারপরে হলো গিয়া তোমার কি বলবো এটাকে, লেটেস্ট ভ্যালু ইউসেজ। দেখো তো জিনিসগুলো বুঝছো কিনা। প্রথম হলো রিঅ্যারেঞ্জমেন্ট হলো গিয়ে আননোনটা এক পাশে আর বাকি সবগুলো অন্য পাশে প্রত্যেকটা ইকুয়েশনে। ইনিশিয়ালাইজেশন হলো গিয়ে যে সবগুলো হলো গিয়ে ইনিশিয়াল ভ্যালু হলো 0, এটা আর লেটেস্ট ভ্যালু ইউসেজ মানে as we proceed from the first variable to the next and the next and the next, we will use the latest value.
ফর দ্য মানে যেগুলো অলরেডি আমাদের ক্যালকুলেট, এই জিনিসগুলো বুঝছো কিনা? Yes, sir. এটা বোধহয় তোমাদের পুরনো জিনিস, তাই না? তোমরা বোধহয় নিউমেরিক্যাল কোর্সে করছো, তাই না? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট। এইটা হলো গিয়ে তোমার এটাকে বলা হয় ডায়াগোনাল ডমিনেন্স। হ্যাঁ, ডায়াগোনাল ডমিনেন্স। ঠিক আছে, ডায়াগোনাল ডমিনেন্স। ডায়াগোনাল ডমিনেন্সটা কি? ডায়াগোনাল ডমিনেন্সটা হলো গিয়ে যে তুমি যে ইকুয়েশনটা যে আননোনের জন্য ইউজ করবা, সেই ইকুয়েশনটাতে সেই আননোনের কোফিশিয়েন্টটা লার্জেস্ট হতে হবে। ঠিক আছে, যে ইকুয়েশনটা যে আননোনের জন্য ইউজ করবা, সেই ইকুয়েশনটার সেই মানে সেই ইকুয়েশনটা সেই আননোনের কোফিশিয়েন্টটা লার্জেস্ট হতে হবে। তাহলে আসলে নিউমেরিক্যালের এই যে আমরা যে ডিসক্রিটাইজেশন করি, ডিসক্রিটাইজেশন মেথড গুলো এমন ভাবে অপটিমাইজ করা যে অ্যাকচুয়ালি আমরা এই ইকুয়েশন গুলো এইভাবেই পাই আর কি। হ্যাঁ, যে ডায়াগোনাল ডমিনেন্ট এইভাবেই পাই। তো এখানে কিন্তু এই কাজটা করতে হচ্ছে না। যেমন ধরো প্রথমটাতে এটাই হাইয়েস্ট, দ্বিতীয়টাতে টি2 টাই হাইয়েস্ট, তৃতীয়টাতে টি3 হাইয়েস্ট, হ্যাঁ, এবং টি4 হাইয়েস্ট। সো এটা আমাদের অটোমেটিক্যালি ডান, অটোমেটিক্যালি ডান। বাট দিস ইজ ইম্পর্টেন্ট ফর গস সেডেল ইটারেশন মেথড। দেন ভ্যালিডেশন। হোয়াট ইজ ভ্যালিডেশন? ভ্যালিডেশন বলেছিলাম যে ভ্যালিডেশন ইজ comparing the comparison of your results. Comparing results. ভ্যালিডেশন হলো কি কম্পেয়ারিং, আমার মনে কম্পেয়ারিং এর চেয়ে ভালো হলো কি জাস্টিফিকেশন। Justification of the of your CFD results, justification of your CFD results, CFD results, justification of your CFD results with what? With what? With তোমাদের প্রথম স্লাইডে খুব সম্ভবত আছে with some experimental analytical or some other CFD, CFD results, others in that order. দ্য বেস্ট হলো গিয়ে যদি কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে করা যায়, কম্পেয়ার করা যায়, ভ্যালিডেট করা যায়, দ্যাট ইজ দ্য মোস্ট মানে অথেন্টিক। ধরো এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যাভেলেবল না, সেই জিনিসটা এক্সপেরিমেন্ট হয় নাই, তাহলে অ্যানালাইটিক্যাল মানে তোমার কি বলে, থিওরি কি বলে, অ্যানালাইটিক্যাল রেজাল্ট যদি থাকে, আচ্ছা অ্যানালাইটিক্যালও অ্যাভেলেবল না, দেন অন্য কেউ সিএফডি করেছে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি, তার সাথে করা যায়। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য মোস্ট অথেন্টিক, দেন দিস অ্যান্ড দেন দিস। অ্যান্ড কথা হলো গিয়ে এখানে একটা যে CFD processing is done for those problems which are almost impossible or very difficult to perform experiment or to solve by analytical means. মানে সিএফডি আমরা সেই সব প্রবলেমের জন্যই করি যেগুলো এক্সপেরিমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, প্রহিবিটিভ, ভেরি এক্সপেন্সিভ অর অ্যানালিটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। তাহলে আমরা এক্সপেরিমেন্টাল বা অ্যানালিটিক্যাল রেজাল্ট কোথায় পাবো, তাই না? সো আমাদের হয়তো অন্য অনেকের মানে অনেকের সিএফডি ইন্ডিপেন্ডেন্ট সিএফডি রেজাল্ট, মানে 2 জন 3 জন 4 জন, 2টা 3টা 4টা গ্রুপ আলাদাভাবে এই সিএফডির কাজটা করলো, করে দেন তারা নিজেদের রেজাল্ট গুলো করলো, কম্পেয়ার করলো। এটা হতে পারে একটা ঘটনা। তোমাদের টাইম আমি আর একটু আমি যদি কত 3-4 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? নট মোর দেন 5 মিনিটস আমি শেষ করে দেবো, প্লিজ ফোকাস। হ্যাঁ, 4-5 মিনিটে শেষ করে দিব। আচ্ছা, তাহলে এরকম এটা একটা কথা যে তাহলে 3টা 4টা গ্রুপ আলাদাভাবে সিএফডি এর কাজটা করে দেন দে ক্যান অ্যাটলিস্ট 2 গ্রুপ মানে আদার দেন ইউ ও অ্যানাদার গ্রুপ, এই দুটো গ্রুপ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যদি সিএফডি রেজাল্ট করতে পারে দেন দ্যাট ইজ
ওয়ান সর্ট অফ ভ্যালিডেশন। আরেকটা হলো কি যে এক্সপেরিমেন্ট নট নেসেসারি যে তুমি যে প্রবলেমটা সলভ করবে একদম এক্স্যাক্টলি সেই ধরনেরই এক্সপেরিমেন্ট হতে হবে। তুমি যে প্রবলেমটা সলভ করতেছো সেটা হয়তো খুব কঠিন, যেটা এক্সপেরিমেন্ট করা সম্ভব না, হ্যাঁ, ভেরি প্রহিবিটিভ। বাট তোমার এই প্রবলেমটা একটা সিম্পলিফাইড ভার্সন, ভেরি সিম্পলিফাইড ভার্সন হয়তো এক্সপেরিমেন্ট করা সম্ভব বা এক্সপেরিমেন্ট হয়তো হয়েছে। সেই সিম্পলিফাইড ভার্সনের তুমি সিএফডি মডেল করে, হ্যাঁ, সেটা ওই এক্সপেরিমেন্টের সাথে ভ্যালিডেট করতে পারো যে তোমার ওই সিম্পলিফাইড এক্সপেরিমেন্টটা তোমার সিএফডি রেজাল্টের সাথে এগ্রিমেন্টে গেল। তাহলে ইউ ক্যান মানে ইউ ক্যান মানে কি বলবো, ইউ ক্যান infer that your CFD process for the complex problem is validated. তাহলে তুমি এভাবে করতে পারো যে একটা সিম্পলিফাইড এক্সপেরিমেন্টের রেজাল্ট যদি পাওয়া যায়, তাহলে সিম্পলিফাইড এক্সপেরিমেন্টের সিএফডি প্রসেস করে যদি সেটা ওই সিম্পলিফাইড এক্সপেরিমেন্টের সাথে এগ্রিমেন্টে যায়, দ্যাট ইজ ভ্যালিডেশন। একই ঘটনা সত্য হলো যে অ্যানালাইটিক্যাল ক্ষেত্রে, যে অ্যানালাইটিক্যাল তো আসলে আমরা কমপ্লেক্স প্রবলেম অ্যানালাইটিক্যাল সলিউশন সম্ভব না, যে কারণে আমরা সিএফডি করতেছি। তাহলে আমরা ওইটার ভেরি ভেরি সিম্পলিফাইড ফর্মে যাতে আমরা এটাকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারি এবং সেটার একটা সিএফডি সিমুলেশন করে আমরা যদি দেখি যে হ্যাঁ সেটা আমার মিলতেছে, দেন উই ক্যান ভ্যালিডেট আওয়ার সিএফডি রেজাল্ট। ঠিক আছে, এভাবে আমরা ভ্যালিডেট করতে পারি। পোস্ট প্রসেসিং এ আমরা সাধারণত যেটা করি যে তোমার ভিজুয়ালাইজেশন অফ দি রেজাল্ট থ্রু সাম প্লটিং and interpretation and interpretation explanation of the CFD results, visualization through streamline plots, vector plots and so on, velocity contour, এটা হলো পোস্ট প্রসেসিং। আমরা রেজাল্টটা নিয়ে অন্য বিভিন্ন ইয়েতে পোস্ট প্রসেস করতে পারি। আচ্ছা, আমি আজকে পুরোটাই আসলে তোমাদের রিপিট করলাম, কারণ এটা মানে এই প্রথম প্রবলেমটা ভালোভাবে বুঝলে মোটামুটি অন্যগুলো বোঝাটা খুব সহজ হয়ে যায়। আমি আবার রিপিট করলাম, হ্যাঁ, রিপিট করলাম। আমার মনে হয় যে তোমাদের টাইম লস হয়নি, মানে এটা তোমাদের আরেকটু বোধহয় মানে আন্ডারস্ট্যান্ডিংটা বোধহয় একটু স্ট্রেংথেন্ড হয়েছে। সো আই এন্ড হিয়ার। আমি তোমাদের একটু মানে একটা ইনফরমেশন, সেটা হলো যে আগামীকাল মোস্ট প্রবাবলি আমি ওই তোমাদের এই যে এই ক্লাস টাইমেই এমআইএসটি তে হয়তো আমাকে আসতে হবে, হ্যাঁ। সো যদি আসতে হয় তাহলে আমি বোধহয় ক্লাসটা নিতে পারবো না, মানে একটা ইয়ের জন্য, তোমার একটা পরীক্ষা আছে আর কি, ভাইবা পরীক্ষা আছে ইউনিভার্সিটিতে। তো ওই পরীক্ষার জন্য হয়তো আসতে হবে। তো যদি আমি ইউনিভার্সিটিতে যাই তাহলে হয়তো ক্লাসটা নিতে পারবো না। আর অনলাইনে যদি হয়, যদি না যেতে হয় তাহলে ক্লাসটা নিতে পারবো, কিন্তু এটা আসলে একটু আনসার্টেন, আমাকে এখনো কনফার্ম করে নেই যে আমাকে যেতে হবে নাকি অনলাইনেই হবে। স্যার আমি যেহেতু হলো তো আপনি আমাকে আগে জানাই দিন। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে কালকে ক্লাসটা কি অন্য কোনো সময় করতে পারবা? আপাতত স্যার রুটিন একদম স্ট্যাকড আপ, ছুটি চলছে তো ঈদের জন্য। তো স্যার কোনো সময় মানে আমাদের ক্লাস টাইম মধ্যে ফাঁকা নেই। আচ্ছা, তোমাদের তো এই যে আমার প্রত্যেকটা ক্লাসের পরেই যে তোমার 1 ঘন্টা করে ফাঁকা আছে, তাই না? স্যার জি স্যার। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে 15 মিনিট করে ইউজ করতে পারি নেক্সট উইকে, তাহলে তো হয়ে যাবে, এটা করা যায় স্যার। তাই না? নেক্সট উইকে এই শোনো, তোমাদের কাছ থেকে তো আমি কমিটমেন্ট নিয়ে নিলাম, তাহলে নেক্সট উইকে প্রত্যেকটা ক্লাস আমরা 15 মিনিট করে এক্সটেন্ড করব, তাহলে 3টা ক্লাসে মেয়েটা মেকআপ হয়ে যাবে, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে কারকে ক্লাসটা মনে হয় কনফিউশনে নাই থাকে, বাদ দেই, কি বলো? স্যার যদি নিতে পারেন স্যার নিয়ে নিন স্যার, তাহলে তো আমাদের তো মানে না না, এটা নিতে পারি যে আমি তো এখনো জানি না, মানে একটু কনফিউজিং। মোস্ট প্রবাবলি পারবো না, আমাকে বোধহয় যে এমআইএসটিতে যেতে হবে, তো মানে আমি যদি 10টার দিকে বাসে উঠবো, হ্যাঁ। সো এন্ড বাসে উঠে তোমাদের ক্লাস নিতে পারি, বাসে বসে বসে। না স্যার সমস্যা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের তো কারোর সাথে তো বোধহয় আমার এসএমএস এ করেসপন্ডেন্স আছে।